আমাদের জীবনে যেমন ভালো কিছু বন্ধু আছে, তেমনই কুচিন্তক কিছু মুখোশধারী মানুষের উপস্থিতিও আছে। আমার জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনাকেই পজিটিভভাবে নিতেই আমি খুব ভালোবাসি। তাই কাছের বন্ধুদের শুভকামনা আর কিছু জনের খারাপ শুভকামনা নিয়ে কিছুদিনের ছুটিতে পাড়ি দিলাম সুদূর বিদেশে। নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বাবা, মা, বাপি, মামনি, ভাই আমাকে ছাড়তে এসেছিল। ওদের বিদায় জানিয়ে চললাম প্রিয় মানুষটির কাছে। বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, সিকিউরিটি চেকও হয়ে গেছে। এবার যাব গেটের দিকে। সিকিউরিটি চেকের সময় জল অ্যালাউড নয়, তো তাই খালি বোতল এনেছিলাম। এখন একটু জলের সন্ধানে যাওয়া যাক। চলুন কোথায় জল পাই একটু দেখি। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এটা আমার দ্বিতীয়বার। ডোমেস্টিক এয়ারপোর্টে এখনও ঢোকার সৌভাগ্য হয়নি। প্রথমবার যখন গেছিলাম তখন অনেক উৎসাহ ও অভিজ্ঞতা সঞ্চয় করার ইচ্ছে থাকলেও এইবার একটু মনের মধ্যে ভয় ভয়ই লাগছে। এর কারণ কিছুই নয়, কারণটা হচ্ছে এতটা লং জার্নি হবে সেটা ভেবে। আমার 3টে কানেক্টিং ফ্লাইট রয়েছে, কলকাতা টু দোহা, দোহা টু চিকাগো, চিকাগো টু সিনসিনাটি। কলকাতা টু দোহা ওই প্রায় 5 ঘন্টা মতো লাগে, তারপর দোহা টু চিকাগো প্রায় 14 ঘন্টা মতো, এবং চিকাগো থেকে সিনসিনাটি প্রায় 1.5 ঘন্টা মতো। মাঝে আবার কিছু সময় করে লেওভার রয়েছে। লেওভারের টাইমগুলো অবশ্য গেট চেঞ্জ, সিকিউরিটি চেকিং, ইমিগ্রেশন এসবেই চলে যায়। এই যে দেখছেন এয়ার এশিয়ার এয়ারক্রাফটটা দাঁড়িয়ে রয়েছে, এটা থাইল্যান্ড যাবে। ইচ্ছে রইল আমিও কখনো। যাই হোক, জল নেওয়া হয়ে গেছে, চলুন এবার যাওয়া যাক গেটের দিকে। আর বেশি সময় বাকি নেই। বোর্ডিং প্রায় 3টের দিকে শুরু হয়ে যাবে আর 3:50-এ ফ্লাইট। ভোরের ফ্লাইট হওয়ায় সারা রাতই ঘুম হয়নি। আমাদের বাড়ি থেকে কলকাতা আসতে প্রায় 3.5 ঘন্টা মতো সময় লাগে এবং হাতে প্রায় 3 ঘন্টা সময় রেখেই এয়ারপোর্টে ঢুকতে হয়। তাই 9টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন প্রায় 2:50 মতো বাজে। আমার টিকিট ছিল কাতার এয়ারওয়েজের। এই যে 12 নম্বর গেটেই একটু পরে বোর্ডিং শুরু হবে। পাইলট, এয়ার হোস্টেসরা চলে এসছেন, ওনারা ফার্স্ট এন্ট্রি নেবেন, তারপর আমাদের বোর্ডিং স্টার্ট হবে। কাতার এয়ারওয়েজের পরিষেবা খুবই ভালো এবং ইন্টারন্যাশনাল এয়ারক্রাফট হওয়ায় টার্বুলেন্সও খুব একটা বোঝা যায় না। আগেরবার যখন গেছিলাম টেক অফের সময় আমার কোনো সমস্যাই হয়নি, তবে ল্যান্ডিংয়ের সময় চাপের তারতম্যের কারণে প্রচণ্ড কানে যন্ত্রণা হয়েছিল। জানি না এবার কি হবে। বোর্ডিং কমপ্লিট, এবার যাচ্ছি ফ্লাইটের দিকে। আমার সিট পড়েছিল একদম সামনে, এমার্জেন্সি গেটের কাছেই। বোর্ডিং পাস দেওয়ার সময় অফিসার মজা করেই জিজ্ঞেস করেছিলেন, কিছু হলে এমার্জেন্সি গেট খুলতে পারবে তো? আমি বলেছিলাম না না, কিচ্ছু হবে না। প্রিয় শহর, প্রিয় গ্রাম, প্রিয় মানুষগুলোকে ফেলে রেখে আজকের বাহন আমাকে উড়িয়ে নিয়ে চলল আমার আরেক প্রিয় মানুষের কাছে। ওপর থেকে এই দৃশ্য দেখার একটা আলাদাই অনুভূতি রয়েছে। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। মনে হচ্ছে দীপাবলির আলোতে পুরো জায়গাটা অসম্ভব সুন্দরভাবে সেজে রয়েছে। প্রায় দোহার আকাশে পৌঁছে গেছি। সকালও হয়ে গেছে। সূর্যের আলো আর মেঘেদের কিছু লুকোচুরি খেলার দৃশ্য আপনাদের জন্য রইল। আমরা প্রায় পৌঁছে গেছি। এবারেও ল্যান্ডিংয়ের সময় অসহ্য কানে যন্ত্রণা হচ্ছিল। আর বিশেষ কোনো সমস্যা হয়নি। এই যে বাস চলে এসছে, এই বাসে করেই আমরা যাব দোহা এয়ারপোর্টের ভেতরে। এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলোতেই আমাদের মহামূল্যবান ব্যাগগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয় আর নিয়ে যাওয়া হয় পরবর্তী ফ্লাইটের উদ্দেশ্যে। জানেন, এবারে সিকিউরিটি চেকের সময় জলটা ফেলতেই ভুলে গেছি, তাই বোতল সহ জল চলে গেছে ডাস্টবিনে। বোর্ডিং পাস স্ক্যান করে এখানে জানিয়ে দিয়েছেন আমার গেট নাম্বার কত। তো চলুন যাওয়া যাক এবার গেটের দিকে। দোহা এয়ারপোর্টটিও খুব সুন্দরভাবে সাজানো, চারিদিকে আলো আর খালি রঙিন রঙিন মুখ। এই মুখের আড়ালেই হয়তো লুকিয়ে আছে কাউকে ছেড়ে আসার যন্ত্রণা, আবার কারুর কাছে যাওয়ার আনন্দ। কাজের সূত্রেও অনেকে কাতারে আসেন।
এয়ারপোর্টের সুন্দরতা দেখতে দেখতে গেট নাম্বার ভুলে অন্যদিকে চলে গেছিলাম। যাই হোক, এখন ঠিকঠাক জায়গায় পৌঁছে গেছি। এখন প্রায় 14 ঘন্টার জার্নি, আর ইনি হলেন এতটা বোরিং জার্নির সঙ্গী। এই ফ্লাইটে সিট পড়েছে একদম পেছনে, তবে খুবই কমফোর্টেবল। এই যে সামনে এত বড় একটা স্ক্রিন রয়েছে, যেটা আমি অবশ্য বেশিরভাগ সময় বন্ধই করে রাখি, কারণ এখানে যতগুলি সিনেমা রয়েছে সবগুলোই দেখা। আর এখানে আপনি ফ্লাইট ম্যাপ দেখতে পাবেন, মানে আপনি কোথায় আছেন আর কত সময় বাকি সব কিছুই এখান থেকে জানা যায়। তবে ল্যাঙ্গুয়েজ বোঝা আমার কর্ম নয়, কারণ আরবি ভাষায় এখানে কি লেখা আছে ভগবানই জানে। যতটুকু ইংলিশে আসে ওটাই বুঝতে পারি। এখানে একটা রিমোট রয়েছে, যেখান থেকে আপনি কোনো প্রয়োজনে এয়ার হোস্টেসদের ডাকতে পারবেন, লাইট জ্বালাতে পারবেন। এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, আর হেডফোনের জন্য একটা প্লাগ রয়েছে। খাওয়ার সময় এই ডেস্কটা ওপেন করতে হয়, আর খাওয়া হয়ে গেলে আবার গুটিয়ে দিতে হয়। এতটাই বোরিং জার্নি যে কি করব খুঁজে না পেয়ে এইসবই করছিলাম। খাওয়া দাওয়া খুব ভালো না হলেও মোটামুটি পেট ভরার মতো ঠিকঠাক। এখন আমরা উড়ে চলেছি একদম মাঝ সমুদ্রের ওপর দিয়ে। খাওয়ার কথা বলতে বলতেই খাওয়ার হাজির। আমি ভেজই নিয়েছি, ভাত, পনিরের তরকারি, আর এখানে সবুজ কি আমি সেটা জানি না, কিছুর একটা কারি হবে, আর ছিল ফ্রুট স্যালাড আর আইসক্রিম। এটা বোধহয় আনারসের আইসক্রিম। যাই হোক, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চিকাগো এয়ারপোর্টে এসে পৌঁছেছি। ইমিগ্রেশন হয়ে গেছে, এবারে ব্যাগ নেওয়ার পালা। চিকাগো টু সিনসিনাটি ডোমেস্টিক এয়ারলাইন, তাই এখানে ব্যাগ নিয়ে আবার ব্যাগ জমা দিতে হবে। এত ভারী ভারী ব্যাগ নামাতে পারবো না, আমার কষ্ট বোধহয় কেউ বুঝেছে, তাই ব্যাগগুলো আগে থেকেই শার্ট করে রেখে দিয়েছে। যাই হোক, চলুন এবার এই দুজনকে হ্যান্ড ওভার করে দিয়ে আসি পরের মালিকের কাছে। এই এয়ারপোর্টটি এতটাই বড় যে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে আবার মেট্রো করে যেতে হয়। এখানে আবারও সিকিউরিটি চেকিং হলো। এবার চলেছি লাস্ট ফ্লাইটের উদ্দেশ্যে। জানি না আর কতক্ষণ ধৈর্য রাখতে পারবো। এটাও খুব সুন্দর সাজানো গোছানো একটি এয়ারপোর্ট। বসে গেছি লাস্ট ফ্লাইটে। এখানে সিট পড়েছে একদম মাঝখানে। যাই হোক, এই জার্নিতে সব রকম অভিজ্ঞতাই হলো। এখানকার ডোমেস্টিক এয়ারক্রাফটগুলো একটু কনজাস্টেড। অবশেষে পৌঁছলাম সিনসিনাটি এয়ারপোর্টে। এতটা দীর্ঘ জার্নির পর মনের এক কোণে যেমন খুব বিরক্তি, তেমনি মনের এক কোণে প্রিয় মানুষটিকে অনেক দিন পর দেখার একটা আলাদাই অনুভূতি। সব মিলেমিশে একদম জোট পাকিয়ে গেছে। যাই হোক, আপনাদের জন্য রইল সিনসিনাটি এয়ারপোর্টের কিছু মুহূর্ত। এসেই দেখি আমার ব্যাগটা চলে যাচ্ছিল। ছুটতে গিয়ে আগে তাকে ধরলাম। ও চলে এসছে। এখন এই জাম্বুবান দুটো ব্যাগের দায়িত্ব সম্পূর্ণই ওর। বন্ধুরা গাড়ি নিয়ে এসেছে। আগেরবার যখন এসেছিলাম খুব বৃষ্টি হচ্ছিল, এবার নাকি একদিন আগে বৃষ্টি হয়েছে। আলোময় রাতের আমেরিকা উপভোগ করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে চলে এসেছি। ওরা আমাকে ওয়েলকাম করার জন্য একটা কেক নিয়ে এসেছে। অনেক দিন পরে ওদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। অনেক পুরনো স্মৃতিও মনে পড়ছে। এখানে একজন মিসিং ও কাজের সূত্রে অন্য জায়গায় আছে। পরিবার ছেড়ে এত দূরে এই বন্ধুরাই এখানকার ভরসা, এরাই এখানকার আপনজন। প্রচণ্ড খিদে পেয়েছে, চলুন এবার খাওয়া যাক। মাংস আর পনির দুটোই রান্না করেছে, কারণ এখানে কিছুজন মাংস খায় না, তাই ওদের জন্য রুটি আর পনিরের তরকারি। আর আমরা তো বাঙালি, আমাদের কি আর ভাত না হলে চলে, তাই আলু দিয়ে মাংসের ঝোল আর ভাত। সাথে ছিল শ্রীখণ্ড, যেটা ওই মিষ্টি দইয়ের মতোই খেতে। চলুন আজকের মতো এইটুকুই, কথা হবে পরের ভিডিওতে। এখানকার সুন্দর অভিজ্ঞতাগুলি আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছে রইল। পাশে থাকবেন, সাথে থাকবেন, আর সকলেই খুব ভালো থাকবেন। টাটা।